মিরাজ কিন্তু আমাদের আন্ডার 19 এর ক্যাপ্টেন ছিলেন। বাংলাদেশের পেস বোলিং এর একটা বিপ্লব চলছে। ওয়ান অফ দ্য বেস্ট বোলার আমার কাছে মাশরাফিকে মনে হতো। তো এই পিচ নিয়ে আসলে কি বলবেন? তাসকিন লিডিং অন ফ্রন্ট। বাংলাদেশের পেসারদের নিয়ে কি বলবেন? মেয়েরাজ অনেক প্রতিকূলতার ভিতরে আপনার ক্রিকেটটা খেলছে। প্রথম ম্যাচের এক্সাইটমেন্টটা আসলে কেমন ছিল? শরীফুল আছে, মুস্তাফিজ আছে। তো আপনার কি মনে হয় কোন কোন জায়গা আসলে ডেভেলপ করা উচিত? আমি ব্যক্তিগতভাবে সামিকে দারুণ পছন্দ করি। তো সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে নেই। আমার ওর প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ঈদ আড্ডায়। আমাদের সাথে আজকে যুক্ত আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার এবং বর্তমানে যিনি কিনা কোচিংয়ের দায়িত্বে রয়েছেন তারেক আজিজ ভাই। ভাইয়া ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশের খেলা চলছে, পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ খেললো। পুরো সিরিজটা আসলে কিভাবে দেখলেন? সত্যি কথা বলতে কি যে আমরা অনেক ভালো ক্রিকেটটা খেলেছি, আলহামদুলিল্লাহ। আপনার হোম সিরিজে আসলে আমাদের জেতাটা খুব দরকার ছিল এবং র্যাঙ্কিংয়ের একটা বিষয় ছিল। সব কিছু মাথায় নিয়ে আমার মনে হয় মিরাজ একটু চাপে ছিল। আমরা অনেক দিন পরে ওডিআই ক্রিকেটে ব্যাক করলাম। আমাদের মনে করেন যে সেকেন্ড ম্যাচটা হয়তো আমরা বাজেভাবে হেরেছি, বাট আমার মনে হয় লাস্ট ম্যাচটা যেভাবে আমরা জিতেছি, আই থিঙ্ক ক্রাউড বলেন, স্পেকটেটর বলেন, অফিসিয়াল বলেন, আই থিঙ্ক প্লেয়ারও হ্যাপি যে ওয়ে বাংলাদেশ টিম ফাইট ব্যাক করেছে। আই থিঙ্ক তামিম আমাদেরকে দেখালো যে সে আপনার টি20 খেললেও ওডিআইটা ভালো খেলতে পারে। নাহিদ রানাকে আমরা চমৎকারভাবে দেখেছি, তাসকিনকে দেখেছি। আমার মনে হয় যে ওভারঅল ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানের থেকে এই হোম সিরিজে বেটার ক্রিকেটটা খেলেছে। তাছাড়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা সমালোচনার জায়গা থাকে যে তিনি নাকি ক্যাপ্টেন্সিটা পারেনি না। তো মিরাজকে আপনি কিভাবে দেখেন যে মিরাজের উপর ভরসা করে কি 2027 ওয়ানডে বিশ্বকাপে যাওয়া সম্ভব কিনা? না, আমি আসলে ওইটা বলতে চাই না যে কারা বলেন যে মিরাজ পারেন না। তারা যদি পিছন ফিরে একটু তাকান তাহলে দেখবেন যে মিরাজ কিন্তু আমাদের আন্ডার 19 এর ক্যাপ্টেন ছিলেন। তারা ভুলে গেছেন কিনা জানি না যারা এই কথা বলছেন। তো তার ভিতর ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস অনেক আগে থেকে ছিল। আসলে ক্যাপ্টেন বিল্ড হতে যে ক্যারেক্টারটা দরকার হয়, যে ধরনের আমরা সবসময় বলেছি যে সাহসী কিছু সিদ্ধান্ত নিতে হয়, আপনার প্লেয়ারদের সাথে যেভাবে ইন্টিমেসিটা দরকার হয়, সেই জায়গাটাতে হয়তো আপনারা কথা বলতে পারেন যে এই জায়গাটা মিরাজ কীভাবে গ্রো আপ করেছে। বাট আমার মনে হয় যে এটা হলো ম্যানেজমেন্ট কল। যারা মনে করেছে মিরাজকে আপনার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বানাবেন, তারা এই চিন্তা ভাবনা করেছেন। আমার মনে হয় যে ম্যানেজমেন্টে যারা ছিলেন, যারা ডিসিশন মেকার, ইট ইজ আমি বলবো যে পুরাপুরি তাদের উপরে ছিল যে যারা 3 ফরম্যাটে বাংলাদেশের 3টা ক্যাপ্টেনকে তারা প্রডিউস করতে চেয়েছে। এই চিন্তা ভাবনার সাথে যারা আছেন তারাই আসলে এই অ্যান্সারটা ভালো দিতে পারবেন। বাট অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার কাছে মনে হয় যে মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস তার ভিতরে সবসময় ছিল এবং আছে, এবং আই হোপ যে ফিউচারে আমার মনে হয় যে মিরাজ আরও ভালো করবে যদি তাকে প্রপার গাইড এবং সহযোগিতা করা হয়। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং এর একটা বিপ্লব চলছে। এর আগে আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে বাংলাদেশে মেইনলি পেসারদের চেয়ে স্পিনাররা বেশি প্রডিউস হয়। তো এই যে বাংলাদেশের পেস বিপ্লবটা, এটাকে কিভাবে দেখেন? আপনি একজন পেসার ছিলেন, বর্তমানে পেস বোলিং নিয়েই কাজ করছেন। তো বাংলাদেশের পেসারদের নিয়ে কি বলবেন? আমি আসলে ওইভাবে বলি না যে পেসারদের বিপ্লব চলছে। আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার আমার কাছে মাশরাফিকে মনে হতো, যে অন্তত আমার কাছে মনে হয় যে দৌড়ে এসে বল করলে অন্তত এক জায়গায় বল ফেলতে পারবে। যারাই খেলেছে বাংলাদেশ টিমে আমি বলবো যে সবাই তাদের সময়কার সেরা প্লেয়ার ছিলেন, এবং অ্যাট দিস মোমেন্ট যারা খেলছেন তারাও এই সময়ের সেরা প্লেয়ার, এবং আমার মনে হয় যে তাদের সম্মানটুকু প্রাপ্য। বিকজ আপনি যদি দেখেন যে আমাদের কিছু গ্রেট স্পিনার ছিল, আমি বলবো যে মোহাম্মদ রফিক ভাই, সাকিব যেভাবে লিড করেছে, তারা আসলে সবাইকে পথ দেখিয়েছে যে আসলে কীভাবে কাজ। উইকেট একটা বড় ফ্যাক্টর ছিল দলের প্লেয়ারের, যে আমি বলবো যে টিম বিল্ডিংয়ের সময় যে চয়েসগুলো থাকে, সেখানেও আপনি দেখবেন যে উইকেটের চরিত্র অনুসারে বা আমাদের স্ট্যান্ড অনুসারে স্পিনের উপর আমাদের নির্ভরতা ছিল। বাট সেখান থেকে আমি বলবো যে প্লেয়াররা যেভাবে কল করেছে, নিজেদেরকে আপনার ভেঙেছে, খেটেছে, নিজেদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছে, পুরো ক্যাডিটটা গোস টু আমার মনে হয় প্লেয়ারদের, এবং তাসকিন লিডিং অন ফ্রন্ট। সেই জায়গা থেকে আমি বলবো যে তাসকিন সবাইকে ইন্সপায়ার করছে কীভাবে আপনার পেস বোলিংটা কী করা যায়। আমরা এই সময় মনে করেন শরীফুল আছে, মুস্তাফিজ আছে, আপনার নাহিদ রানা আসছে, এবাদত ছিল, খালেদ আছে, রিসেন্ট পারফরমেন্স যদি আমরা দেখি হাসান মাহমুদ, রিপন মণ্ডল,
এবং আপকামিং অনেকগুলো পেস বোলার উঠে আছে যারা ইন দ্য ফিউচার রানে হয়তো বাংলাদেশ ক্রিকেটকে আপনার প্রতিনিধিত্ব করবে এবং বর্তমানে করছে। বাট আমার মনে হয় যে ডেভেলপমেন্টের আরও যথেষ্ট জায়গা আছে। আপনাকে ম্যাচ ওরিয়েন্টেড সিচুয়েশনগুলোতে কীভাবে আপনি আরও আপনার নিজের বেস্টটা দিতে পারেন, সেই জায়গাগুলোতে আসলে পেস বোলারদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। ফিটনেসের একটা বড় কনসার্ন জায়গা আছে, কারণ এটা একটা শারীরিক সক্ষমতার কাজ পেস বোলিংটা। তো সেই জায়গাটায় আমার মনে হয় আপনাকে আরও অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে, আপনার সম্পর্কে অনেক ভালো জানতে হবে যে আমি আসলে কিভাবে রান করি। আপনি আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের পেস বোলারের সাথে আমাদের পেস বোলারের যে বায়োমেকানিক্স যে পার্থক্যগুলো রয়েছে, আপনার খাদ্যাভ্যাসের যে ব্যাপারগুলো রয়েছে, সব কিছু মিলেই আমার দেশের অনুসারে এবং ইন্টারন্যাশনালি যদি কমপ্লিট করতে চাই, সেই জায়গাগুলোতে যদি আমি আমাকে গ্রেটনেসের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমি বলবো বাংলাদেশ প্লেয়ারদেরকে আরও অনেক বেশি মোটিভেটেড হতে হবে এবং আরও যথেষ্ট যথেষ্ট ভালো উন্নতি করতে হবে। তাছাড়া পাকিস্তান সিরিজে আমরা দেখলাম যে টু স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। নর্মালি দেখি যে মিরপুরের পিচগুলো খুব একটা স্পোর্টিং ফ্রেন্ডলি হয় না, এখানে নর্মালি স্পিনাররাই রাজত্ব করে থাকেন। তো এই পিচ নিয়ে আসলে কি বলবেন? না দেখেন, এটা আসলে অনেক সময় কোচদের চাওয়া থাকে। যখন যে কোচ আসছেন তিনি তার টিমের স্ট্রেংথ অনুসারে তিনি তার মতো করে আপনার হোম কন্ডিশনটা ইউজ করতে চেয়েছেন। এটা আসলে আমরা সবচেয়ে বেশি দেখেছি হাতুড়ের সময়টাতে। যখন উনি টিম মানে আমি বলবো যে বাংলাদেশ টিমের জয় পরাজয় যে জায়গাগুলো ছিল, ওই জায়গাগুলোকে তিনি দারুণভাবে ফাইন্ডিং করেছিলেন এবং সেখান থেকে বেস্ট আউটকামটা বের করতে চেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে উইকেট একটা বড় ভূমিকা এবং সেই জায়গাটায় তিনি এটাকে দারুণভাবে ব্যবহার করেছেন। বাট সেখান থেকে আস্তে আস্তে যে আপনি যদি দেখেন যে এখন আমরা হয়তো রিসেন্টলি আমরা হয়তো মিরপুরের ক্যারেক্টারটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এটা একটা পজিটিভ মুভ এবং আমার মনে হয় যে এখন আমাদের স্ট্রেংথ বেড়েছে, যেটা আপনি বলছেন যে পেস বলার আস্তে আস্তে ভালো করছে। সো আমাদের স্ট্রেংথ বেড়েছে, আমাদের বোলিং কোয়ালিটিটা বেড়েছে। স্পিনাররা আগের বেশি অনেক বেশি আপনার স্কিলের উপর অনেক বেশি দক্ষতা অর্জন করেছে। সব মিলে আমার মনে হয় একটু গুড মুভ তো ইন্টারন্যাশনাল এরিয়াতে যা সাকসেস হওয়ার জন্য। তো সেই জায়গাটাতে দেশ এবং দেশের বাইরে দোনো জায়গায় ভালো করার জন্য কাজ হচ্ছে এবং আমার মনে হয় যে প্লেয়াররা নিজেদেরকে দারুণভাবে এই জায়গাটাতে আপনার ভাঙছে, গড়ছে এবং চেষ্টা করছে যে ইন্টারন্যাশনালি অ্যাডাপ্ট করার জন্য। তাছাড়া আমরা নর্মালি দেখি যে এবছর বাংলাদেশে অনেকগুলো ওয়ানডে ম্যাচ রয়েছে, যেহেতু আগামী বছর বিশ্বকাপ। তো বিশ্বকাপের মতো বিগ স্টেজে অবশ্যই সিনিয়র ক্যাম্পেইনার অনেক বেশি ম্যাটার করে। তো সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে নেই, প্রায় ১.৫ বছর হতে চলল। বর্তমান যে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড, এখানে সাকিবের প্রয়োজনীয়তা মনে করেন কিনা? সাকিব হলো বাংলাদেশের, আমার মনে হয় যে আপনি এমন কেউ পাবেন না যে বলবে যে বাংলাদেশের সেরা ক্রিকেটারটা কে, এবং সবাই এক বাক্যে বলবে সাকিব আল হাসান। তিনি আমি তারেক আজিজ কি বললাম না বললাম তাতে কিছু যায় আসে না, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার মনে হয় যে তিনি যদি তার ফিটনেসটা ধরে রাখতে পারেন, তার ফর্মটা যদি ভালো থাকে এবং তিনি যদি আমার বাংলাদেশ দলে অবদান রাখতে পারেন, তাহলে অবশ্যই সাকিব আল হাসানকে দরকার আছে। এবং সাকিব আল হাসান আমার মনে হয় এমন একটা নাম, যে নামটা আপনার সাথে থাকলে অপোনেন্ট আপনাকে নিয়ে চিন্তা করতে বাধ্য, কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি লম্বা টাইম রাজত্ব করে গেছেন এবং শুধু রাজত্ব না, ডোমিনেট করে গেছেন। এবং ওয়ার্ল্ড ক্রিকেট আপনি দেখবেন নাম্বার 1 পোস্টটা এতদিন কেউ মনে হয় হোল্ড করে রাখেন যতদিন সাকিব রাখতে পেরেছে। সো আমার মনে হয় তিনি যদি তার জায়গার থেকে আপনার ঠিক থাকেন, এবং আমার মনে হয় যে তার পারফরমেন্সের থেকে যে জিনিসটা সবসময় আমরা বলি যে ইন্টারন্যাশনাল এরিয়াতে উনি যে দীর্ঘ সময় ডোমিনেট করেছেন, তার অভিজ্ঞতায় আমাদের ড্রেসিং রুমের অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট। আমার মনে হয় তিনি যদি ফিট থাকেন তাহলে নো ডাউট যে আমার মনে হয় না সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন আছে যে তিনি বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। এটা হলো সিলেক্টর ম্যানেজমেন্ট কল, যারা এই মুহূর্তে যারা বাংলাদেশ টিম নিয়ে কাজ করছে তারা আসলে সবচেয়ে ভালো এই ব্যাপারটা অ্যান্সার দিতে পারে। বাট আমার কাছে যদি বলেন, আমার মনে হয় যে কোনো ডাউট নেই সাকিব আল হাসানকে নিয়ে। তাছাড়া একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার হয়তো ঢাকা প্রিমিয়ার লিগটা হবে না। তো এটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রিপারেশনের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে? আমার মনে হয় যে ঘরোয়া ক্রিকেটটা না হওয়াটা একটা মানে আমার মনে হয় যে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতি, এবং সাথে যারা জড়িত আছে ক্রিকেটাররা, তাদের আসলেই আপনার আমি বলবো যে ভয়াবহ রকমের অনিশ্চয়তা। এবং সেই জায়গাটা যদি দেখেন যে আমরা কিন্তু সারা বছরে তৈরি হই এই আমাদের যে সিস্টেম, এই 17টা 18টার উপর ম্যাচের উপর বেস করেই কিন্তু আপনি দেখবেন অনেক কিছু আপনার উলটপালট হয়। তো প্লেয়ারদের ক্যারিয়ারটাও আসলে এটার উপর বেস করে অনেক কিছুর আপ ডাউন চলতে থাকে। আমার মনে হয় যে এটা প্লেয়ারদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। বাট আমি আপনাকে বললাম যে যেহেতু দিন শেষে এটা ক্রিকেট বোর্ডের কল, এবং ঘরোয়া লিগটার সাথে আসলে ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্লাবগুলো জড়িত আছে, মানে আমি বলবো যে উভয় পক্ষেরই একটা আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। বাট আপনি যদি বলেন, আমার মনে হয় যে ক্রিকেটটা অনেকখানি পিছিয়ে যাবে যদি ঘরোয়া ক্রিকেটটা ঠিক মতো না হয়।
আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে অনেকটা প্রশ্ন আছে, অনেক প্রশ্নের জায়গাও আছে। তো আপনার কি মনে হয় কোন কোন জায়গা আসলে ডেভেলপ করা উচিত? ডেভেলপমেন্টের অনেকগুলো জায়গা আছে আসলে, সত্যি কথা বলতে কি, যদি আমরা আসলে আমাদের স্ট্যান্ডার্ডটা কিভাবে সেট করতে চাই সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনার ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা আপনি কিভাবে ধীরে ধীরে ডেভেলপটা করবেন। তো ওই জায়গাটা যদি তাকান তাহলে অবশ্যই দেখবেন যে ইন্টারন্যাশনাল এরিয়ার সাথে আমাদের ডোমেস্টিকের অনেক বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো এই গ্যাপটা আমরা অনেকেই জানি কি করা দরকার, কি করণীয়। বাট আমি যে পজিশনে এখন আছি, ধরেন আমার তরফ থেকে আসলে ডিসিশন মেকিং ওয়ার্ডগুলো দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যারা এই দায়িত্বে আছেন তারা বেশি ভালো জানেন কি করা দরকার, এবং আমরা কম বেশি সবাই জানি যে আসলে কি দরকার। এটা হলো একটা আপনার প্ল্যানিং, প্রোগ্রামিং এবং যে ভিশনটা আমরা সামনে রেখে আগাবো তার উপর ডিপেন্ড করে আসলে কাজ করলে খুব দ্রুত সময়ে আপনার মনে হয় যে আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোটাকে চেঞ্জ করা যেতে পারে। বর্তমানে আমাদের ওয়ানডে স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে আমাদের জেনুইন একজন অলরাউন্ডার অর্থাৎ ষষ্ঠ বোলিং অপশনের একটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? না, এটা ইন্টারন্যাশনাল এরিয়াতে যদি আমরা দেখি, ধরেন আপনি যখন বাইরে খেলতে যাবেন তখন আমাদের আসলে একটা সুইমিং অলরাউন্ডার হলে আমাদের জন্য বেটার হয়। বাট যখন আমরা আমাদের এনভায়রনমেন্টে খেলবো তখন আমাদের হয়তো একটা স্পিনার আমরা অ্যাড করতে পারলে, যার ব্যাটিং অ্যাবিলিটিটা আছে তাকে অ্যাড করতে পারলে আমরা হয়তো আমাদের এই এরিয়াতে আমরা হয়তো সাফল্য পাই। এটা হলো টিম স্ট্রেংথের উপর আসলে ডিপেন্ড করবে, আসলে এখানে সিমার দরকার না স্পিনার দরকার, না মাল্টি লেগ স্পিনার দরকার, বা হোয়াট এভার, মানে আপনার চায়নাম্যান দরকার, যেটাই আসুক। আমার মনে হয় যে অবশ্যই এটা 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 একটা টিমের চমৎকার একটা ব্যালেন্স তৈরি করতে সাহায্য করে। আমরা যখন কোনো টিম সাজাতে চাই, বেস্ট ইলেভেনটা সাজাতে চাই, তখন আপনার হাতে যত বেশি অপশন থাকবে, যত বেশি অলরাউন্ডিং পারফর্মার থাকবে, আপনার টিমের জন্য বেটার। তো সেই জায়গাটাতে আপনার ওডিআই ফর্মেটে আসলে এক ধরনের প্লেয়ার দরকার হবে, টি-20 ফর্মেটে আরেক ধরনের প্লেয়ার দরকার হবে, এবং টেস্ট ক্রিকেটে আপনার ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার প্লেয়ার দরকার হবে। তো আমার মনে হয় এটা একটা টিম ডিমান্ড রিকোয়ারমেন্ট। এটা ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে তাকালে অন্য অন্য টিমের হয়তো এই লাক্সারিয়াসটা আছে, যেটা আমাদের ক্ষেত্রে খুব কম। এবং আমার মনে হয় যদি আমরা ঘরোয়া ক্রিকেট থেকে নজর দিই, সেখান থেকে আপনার প্লেয়ারটাকে কীভাবে গ্রুমিং করে নিয়ে আসা এবং ইন্টারন্যাশনালি তাকে রেডি করার যে কাজটা রয়েছে সেই কাজটার দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে অবশ্যই আমাদের এই সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া সম্ভব। তাছাড়া বিশ্বকাপের জন্য একটা কোর গ্রুপ তৈরি করা দরকার কিনা? আমাদের আসলে প্লেয়ারের রিসোর্সটা কম। আপনি যদি তাকিয়ে দেখেন, আমরা কিন্তু একই প্লেয়ার ঘুরাই ফিরিয়ে খেলছি, এবং এই যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা, এটা এটা যদি আমাকে বলেন তাহলে পার্সোনালি আমি বলবো যে এই প্রক্রিয়াটা খুবই খুবই আমি বলবো যে ভাঙ্গুর। এবং সেই জায়গাটায় আসলে আমরা কোনো প্লেয়ার বাদ পড়লে তাকে ঠিক ওই ট্রিটমেন্টটা দিয়ে নিয়ে আসতে পারছি না, যেটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ। বাট সেই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি গ্যাপ রয়েছে, যার কারণে আপনি দেখবেন যে উইদাউট পারফর্মিং করা ছাড়াও আমরা আবার তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসতেছি, এবং আবার কিছুদিন পরে বাদ দিয়ে দিচ্ছি, আবার কিছু না করার কারণেও আপনি দেখবেন যে আবার ওই বাদ পড়াটাকে আবার আপনাকে নিয়ে আসতে হচ্ছে। এই প্রক্রিয়াটা অনেক দিন ধরে চলছে। এটা 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 আমার কাছে মনে হয় একটা বলবো যে এটা কোনো আপনার বলতে পারবো যে ক্রিকেটীয় নেশন যারা আছে তারা আসলে এইভাবে আসলে প্লেয়ারগুলোকে নার্সারিং করে না, যেভাবে আমাদের এই সিস্টেমের ভিতরে নার্সারিংটা হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নজরদারি করা উচিত, এবং আমার মনে হয় যে আমরা আসলে ইন্টারন্যাশনালের জন্য প্লেয়ার তৈরি করেই আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে তাকে নিয়ে আসা দরকার। ওই এনভায়রনমেন্টটা আসলে তৈরি করে দিতে হবে, এবং সেই জায়গাটা আমাদের ভীষণ ল্যাক রয়েছে। বর্তমান সময়ে আপনার দেখা যায় যে ফ্রাঞ্চাইজি লিগের ছড়াছড়ি, একের পর এক ফ্রাঞ্চাইজি লিগ হতেই থাকে, সেটা আইপিএল থেকে শুরু করে পিএসএল কিংবা আমাদের বিপিএল বা অন্যান্য যে লিগগুলো আছে, এবং সব জায়গায় আসলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রচুর একটা কাড়াকাড়ি হয়ে থাকে। তো এবার আইপিএলে মুস্তাফিজ রেকর্ড মূল্যে দল পেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারপর পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত কারণ বা ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে শেষ পর্যন্ত মুস্তাফিজের খেলা হলো না। আর এই সূত্রটা ধরেই মূলত আমাদের বিশ্বকাপটা খেলা হয়নি। এই টোটাল ইস্যুটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমি মনে করি যদি আমাকে বলেন পার্সোনালি, তাহলে আমি বলবো যে সবার আগে দেশ। আমি সবার আগে দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। এটা হলো আমার ওয়ার্ড। আমি সেই জায়গাটায় মনে হয় যে দেশের বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হবে, এবং প্লেয়ারের আসলে এখানে আমাদের এমনি প্লেয়াররা বাইরে কম খেলে। যদি কারোর সুযোগ আসে তাহলে অবশ্যই বোর্ড তার শিডিউল অনুসারে দেখে তাকে আপনার সেভাবে সুযোগের সুযোগটাকে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া হবে। আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে এখন আমরা খুব কম প্লেয়ারই আছে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার তাকে নিয়ে খুব কাড়াকাড়ি হয়। আমাদের মুস্তাফিজ ওয়ান অফ দেম, যাকে এই মুহূর্তে আমরা দেখছি যে ওয়ার্ল্ড ক্রিকেটের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলছেন, যেটা একটা দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিতে আপনি হয়তো
সিলেক্ট নাও হতে পারেন বা আপনাকে সিলেক্ট করার পরে তাকে নাও নিতে পারে, বাট যে প্রক্রিয়াতে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা মিস হয়েছে সেটা হয়তো মনে করেন যে প্লেয়ারদের জন্য একটা দারুণ ক্ষতি। আমার কাছে মনে হয় যে অনেক প্লেয়ার স্বপ্ন নিয়েই থাকে যে তিনি একটা ওয়ার্ল্ড কাপ খেলবেন, অনেক দিনের একটা লালিত স্বপ্ন থাকে। তো সেই জায়গাটায় এটা 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 আমি বলবো যে এটা ম্যানেজমেন্ট কল ছিল, যে তারা জিনিসটাকে যেভাবে দেখেছেন তাদের কাছে যেটা ভালো মনে হয়েছেন তারা সেভাবে করেছে। বাট প্লেয়ার দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে আমি বলবো যে তারা একটা জীবন থেকে একটা ওয়ার্ল্ড কাপ মিস করে গেল। হয়তো এই সুযোগটা ওই প্লেয়ারের জীবনে সেকেন্ড টাইম নাও আসতে পারে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে অবশ্যই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা দেখবে যে তাদের যে কোর যে প্লেয়ার আছে, কাদের কাদের ডিমান্ড আছে ওয়ার্ল্ড মার্কেটে, যেটা আপনি বললাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যদি তাদের কার কার থাকে এবং কে কে অ্যাভেলেবেল আছে, কোন কোন সময় কার কার সিরিজ কীভাবে আছে, একটা ভালো নেগোসিয়েশন করে আপনার সেখান থেকে আমার মনে হয় বেস্ট আউটকামটা বের করা যায়। আমার মনে হয় যে এটা আসলে এখন বর্তমান সময়ে আসলে ওয়ার্ল্ড ক্রিকেট একটা বড় একটা ডিমান্ডিং জায়গা, যেখানে প্লেয়াররা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তো আমার মনে হয় যে আমার দেশের যদি মোর প্লেয়ার এক্সপোজ হতে পারে, মোর ইন্টারন্যাশনাল আপনার ফ্লেভারটা পাবে, বিভিন্ন জায়গায় খেলা ডিফারেন্ট হবে, আপনার সব প্লেয়ার সম্পর্কে একটা মানে আমি বলবো পরিষ্কার আইডিয়া হবে, এবং এগুলো পরবর্তীতে আমাদের টিমে দারুণভাবে হেল্প করবে। এবং আমার মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা উচিত, তবে অবশ্যই দেশের স্বার্থ বাদ দিয়ে নয়, সবার আগে দেশ। তাছাড়া এবারের বিপিএলে আপনি রাজশাহীর পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। আমাদের বিপিএল নিয়ে আসলে অনেক একটা অনিশ্চয়তা থাকে, বিপিএল আদৌ হবে নাকি হবে না, ঠিকমতো ডেট ফিক্স থাকে না, তারপর অনেক অনিশ্চয়তা, ফ্র্যাঞ্চাইজি ঠিকমতো থাকে না, নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি 2 দিন পর আসে। এমন আছে মুশফিকুর রহিম সেদিন বলেছেন যে 12টা আসর হয়েছে এবং সে 9টা দলের হয়ে খেলেছেন। তো এই ওভারঅল বিপিএলটাকে নিয়ে আপনি কি বলবেন যে বাংলাদেশের বিপিএল কোন কোন জায়গায় সেই স্ট্রাকচারটা ঠিক করা উচিত? আমি আবারও বলছি যে আমি আসলে যে এখন যে জায়গাটাতে অবস্থান করছি সেই জায়গাটাতে আসলে আমি এই বিষয়ে আসলে দিক নির্দেশনা দেওয়ার মতো আমি মনে করি না যে আমি সঠিক লোক। বাট কিছু পয়েন্টেড এরিয়া রয়েছে, যেটা আপনি বললেন যে যদি যদি এটাকে প্রফেশনালিজমের ভিতর দিয়ে গ্রো আপ করার যে সুযোগগুলো ছিল, সেই জায়গাগুলোতে আমরা আসলে ওইভাবে নজর দিইনি। হলে অবশ্যই আমরাও অন্য অন্য যে কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএলটা অনেক বেশি আপনার ভালো করার সুযোগ ছিল। সামহাও যারা যে কারণে হোক মিস হয়েছে, আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। তবে আপনি যেটা বললেন যে মুশফিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমে খেলেছে, এটা আসলে একটা টিমের কালচার বিল্ড করার ক্ষেত্রেও, ধরেন একটা কমিউনিটিকে এঙ্গেজ করার ক্ষেত্রেও এটা একটা বাধা। কারণ আমি আপনাকে পছন্দ করি দেখেই কিন্তু আমি এই টিমটাকে সাপোর্ট করি। তো সেই জায়গাটাও দর্শকরাও দ্বিধায় থাকেন, প্লেয়ারও তার অনারশিপ নিয়ে একটুখানি আপনার কনফিউজ থাকেন। তো দিস ইজ পার্ট অফ লাইফ। আমার মনে হয় যে এটাকে যেটা আপনি বললেন যে যাদের দেখার দরকার তারা যদি ঠিকভাবে দেখে, তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো ব্র্যান্ড হতে পারতো। বাট আনফর্চুনেটলি আমরা হয়তো সেই সুযোগটা মিস করেছি, এবং আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে প্রতি বছরই হচ্ছে, বা এটার একটা স্ট্রাকচারগত যে কাঠামোগত যে স্ট্রংনেসটা দরকার, সেই জায়গাটায় হয়তো গ্যাপ রয়ে গেছে। তাছাড়া এবারের বিপিএল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে আপনি দায়িত্ব পালন করেছেন, প্রধান কোচের দায়িত্বে ছিলেন হান্নান সরকার। ওভারঅল বিপিএল জার্নিটা আসলে কেমন ছিল, যেটা আমাদের কাছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন? না, সত্যি কথা বলতে কি, হান্নান যখন এই অফারটা আমাকে করলো, থ্যাঙ্কস টু হান্নান এবং রাজশাহী ম্যানেজমেন্টকে, যারা আমাকে রাজশাহীতে কাজ করার সুযোগ দিয়েছে। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক জার্নি। আমি বলবো যে হান্নান, আমি অনেক সময় ব্যয় করেছি, প্ল্যানিং থেকে শুরু করে টিম কিভাবে করা হবে, অনেক কিছুতেই আমরা ইনভলভ ছিলাম। হান্নান প্রত্যেকটা বিষয় দারুণভাবে আপনার নিজের কন্ট্রোলে রেখেছিল, এবং ম্যানেজমেন্ট সাইড থেকে আসলে খুব বেশি চাপও ছিল না। পুরো প্রক্রিয়াটা আসলে কোচিং ম্যানেজমেন্ট থেকে আপনার জিনিসটার উপর অনেক বেশি ফোকাস করা ছিল। হান্নান লিডিং অন ফ্রন্ট, আমি যে দায়িত্বে ছিলাম, আমার যে রোলটা ছিল, সেই জায়গাটাতে আমি শতভাগ কাজ করার চেষ্টা করেছি। ধরেন কোন প্লেয়ারটাকে কখন ইউজ করলে বেটার আউটকাম আসা যেতে পারে। আমি বলতে পারেন যে আমাদের রাজিন সালে ছিলেন, বাশার ছিল, আমি ছিলাম, হান্নান সরকার ছিল, এবং লজিস্টিক বলবো যে ঝুরু ভাই ছিলেন। পুরা আমাদের ট্রেনার ইফতি ছিলেন, আপনার ফিজিও সানি ছিলেন। তো পুরা কোর্টটা আসলে খুব দারুণ প্রফেশনালিজমের ভিতরে ছিলাম আমরা। এই টুর্নামেন্টটাকে চেয়েছিলাম নিজেদেরকে প্রমাণ করার যে আমরা ভালো কিছু করতে পারি। তো হান্নান, আমি বলবো যে দারুণভাবে কোঅর্ডিনেট করেছে, এবং সে লিডিং অন ফ্রন্ট, এবং অ্যাজ এ হেড কোচ হিসাবে সে তার ভূমিকাটা দারুণভাবে পালন করেছে। আমরা আমাদের ভূমিকাতে সচেতন ছিলাম, এবং সবচেয়ে যে জায়গাটায় আমার মনে হয় যে আমরা খুব লাকি ছিলাম, সেটা হলো আমাদের প্লেয়াররা দারুণভাবে ফিডব্যাক দিয়েছে। আপনার প্লেয়াররা ফিডব্যাক দেওয়ার কারণে আমাদের প্ল্যানিংগুলো দারুণভাবে কাজ করেছে মাঠে এবং মাঠের বাইরে দোনো জায়গাটাতে। আমি বলবো একটা চমৎকার পরিবেশ ছিল, যেখান থেকে রাজশাহী তার বেস্ট আউটকামটা বের করতে পেরেছে। এবং আমার মনে হয়
একটা ভালো সময় আমরা কাটিয়েছি রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে, এবং আমার মনে হয় যে থ্যাঙ্কস টু রাজশাহী টিম ম্যানেজমেন্ট, যারা বিহাইন্ড দ্য সিন কাজ করেছেন, এবং দেখবেন যে সব পেমেন্ট ক্লিয়ার, প্লেয়ার হ্যাপি। তো আমার মনে হয় যে আমার জন্য এটা একটা চমৎকার জার্নি ছিল এই বছরটা। আজ রাজশাহীর অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, শান্তকে নিয়ে কি বলবেন? আমার মনে হয় অসাধারণ ক্যাপ্টেন, এক কথায় বলবো। তার থেকেও আমার কাছে যেটা মনে হয়েছে, খুব ভালো একটা মানুষ, এবং যে দলের সবসময় চিন্তা করে এবং দলের সবাইকে নিয়ে চিন্তা করে যে কাকে কাকে কখন কোথায় কিভাবে ইউজ করলে বেস্ট হয়। আমরা অনেক সময় কাটিয়েছি, আপনার এমনও রাত গেছে যে আমরা হয়তো ডিসকাশন রাত 3টা পর্যন্ত হয়েছে, টিম নিয়ে, টিমের প্লেয়ার নিয়ে, বাইরের প্লেয়ার নিয়ে, প্ল্যানিংয়ের জায়গায় কাকে কিভাবে কি। আমার মনে হয় ইট ওয়াজ এ, মানে আমি বলবো যে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ভেরি গুড জার্নি, যে নোয়িং ইচ আদার। আমার মনে হয় যে ভালো রেসপেক্ট আছে তার প্রতি আমাদের, অ্যাজ এ কোচিং থেকে বলেন, যদি পার্সোনালি আমাকে বলেন, আমার ওর প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে, এবং ও প্লেয়ারের ভালো চায়। এবং যেটা আমরা কাজ করার সুবাদে আপনার দেখতে পেরেছি, যে আমি যখন আবনিত ওর সাথে কাজ করেছি, বিসিএলে আমরা কাজ করলাম একসাথে, তো কয়েকটা টুর্নামেন্টের সাথে কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে ক্যাপ্টেন হিসাবে শান্ত আসলেই অসাধারণ। তাছাড়া আমাদের দেশে আসলে ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনাদের সময় আরও বেশি চ্যালেঞ্জিং ছিল, এখনও চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই দুই সময়টার মধ্যে তফাৎ কতটুকু? সময়ের পরিক্রমায় তো তফাৎ আসবেই, এবং আসাটাই স্বাভাবিক। এটা যদি না আসে তাহলে সেটা একটা অস্বাভাবিক বিষয়। আমার মনে হয় যে সেই সময়কার চ্যালেঞ্জ, আপনার এত বেশি ইনফরমেশন ছিল না, এত বেশি আপনার সামনে খেলা শেখার এত সুযোগও ছিল না, এত অপরচুনিটিও ছিল না। তো যারা ওই সময় এসেছে তারা ওই সময়ের বেস্ট ছিলেন। এখন যারা আসবেন, এই সময়ের বেস্ট না হলে তিনি নিশ্চয় বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। এবং আমার মনে হয় যে দুইটা দুই রকমের চ্যালেঞ্জ, এবং দুইটাকে দুইভাবে আপনাকে ট্যাকেল করতে হবে। এবং সেই জায়গাটায় মডার্ন ক্রিকেটের অনেক উপকরণ এসেছে, কোচিংয়ে অনেক ভিন্নতা এসেছে। আপনি যদি দেখেন যে এখন খেলাটা নিয়ে অনেক বেশি গবেষণা হয়, এই সোশ্যাল মিডিয়ার প্রেশার তখন ছিল না, এখন অনেক টাফ মেন্টাল, আপনার টাফনেসটা দরকার এই মডার্ন ক্রিকেটাররা যদি নিজেদেরকে গড়ে তুলতে চায়। তো অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো, যে আপনার ফিজিক্যাল ডিমান্ডের জায়গা অনেকগুলোর কাজ করতে হবে। তো আমার মনে হয় টেকনিক, ট্যাকটিক্স, ফিজিক্যাল, মেন্টাল, প্রত্যেকটা জায়গায় এই মডার্ন ক্রিকেটারদের অনেক বেশি অ্যাকুরেট হতে হবে, এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে ইজ মোর চ্যালেঞ্জিং। আমরা যে চ্যালেঞ্জ ফেস করেছি তার থেকে এদেরকে হয়তো আরও বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে, এবং আরও মানে আমি বলবো যে আরও জানতে হবে, আরও নিজেদেরকে আপগ্রেড করতে হবে। নাহলে মডার্ন ক্রিকেটে আপনি পরিবর্তনের সাথে তাল মিলাতে পারবেন না। আচ্ছা ভাই, আমাদের আসলে যে তরুণ ক্রিকেটাররা, এদের কাছে আসলে কতটা চ্যালেঞ্জিং একজন ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে চলে আসা? সত্যি কথা বলতে কি, আপনার আমরা আসলে কারোর ভবিষ্যৎ জানি না। তো আমার মেসেজটা থাকবে এরকম: তুমি আল্লাহর উপর ভরসা করো, এবং তুমি যেটা চাও তার জন্য পরিশ্রম করো। তো এই পথটা সবসময় চ্যালেঞ্জিং, কারণ আপনি দেখেন, শুধু ক্রিকেটটাকে পেশা হিসাবে নেওয়া ভেরি ডিফিকাল্ট, বিকজ আমাদের অনেক আনসার্টেনিটি আছে। আপনি যেমন বললেন যে ঘরোয়া লিগ হয় না, আমি যেখানে খেলবো সেখানেই যদি খেলা না হয়, তখন আমার জন্য এই স্বপ্নের পেছনে ছুটাটা টাফ। আবার পারিবারিকভাবে অনেকে অসচ্ছল থাকে, বাট খেলার কিন্তু সুযোগ আছে। আমি বলবো, যদি যদি সে চায়, তার গোলটা যদি ঠিক থাকে, এবং তার জন্য যদি সে সঠিকভাবে পরিশ্রম করে, তাহলে অবশ্যই সে তার জায়গায় একদিন আসবে। এবং যেহেতু একটা স্কিল নির্ভর খেলা আপনার ক্রিকেটটা, এবং সেই জায়গাটায় আপনার স্কিলের আসলে উন্নতি দরকার, এবং সেই জায়গাগুলোতে যদি সে ভালো করে কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় যে সে ইনশাআল্লাহ, সে যদি তার তাওয়াক্কুলটা ঠিক থাকে, যদি আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকে, তাহলে পরিশ্রম করে যাক, ইনশাআল্লাহ একদিন তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। কিছুদিন আগে নির্বাচন শেষ হয়েছে এবং নতুন সরকার যখন আসলো, যখন মন্ত্রী সভা ঘোষণা করা হলো, সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী পদে রয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি এসে ঘোষণা করেছেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, এই খেলাধুলাকে যেন প্রফেশন হিসেবে একজন স্টুডেন্ট নিতে পারে, সেই জন্য যা করা দরকার তার শুরু থেকে পাঠ্য বইয়ে খেলাধুলাকে ওইভাবে অন্তর্ভুক্ত করবে। এই যে ভিশনটা, এই ভিশনটাকে আপনি কীভাবে দেখেন? না, আমি তো মনে করি ভেরি পজিটিভ মুভ আর কি, যে যদি ধরেন আমরা যদি সত্যি সত্যি আপনার স্ট্রাকচারটা দাঁড় করাতে পারি, তাহলে অবশ্যই আমাদের সুযোগ আছে প্রফেশনালিজমের যে জায়গাটায়, সেখানে যেটা আমরা একটু আগেই কথা বললাম, যে তাহলে একটা ছেলে হয়তো ফিউচারে সে তার একটা স্পোর্টসটাকে বেছে নিতে পারে, যে সে আসলে কি হতে চায়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটা বড় বড় সুসংবাদ আমাদের জন্য।
সময়ের সাথে সাথে আমরা আসলে সামনে আরও কিছু যদি দৃশ্যমান কাজগুলো দেখতে পাই এবং যদি সত্যি এটা চালু হতে পারে, তাহলে বাংলাদেশ স্পোর্টস প্রেমী যারা আছেন, যারা নিজেদেরকে স্পোর্টস ম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য আসলে অনেক ভালো হওয়ার একটা সুযোগ রয়েছে। এবার যদি আমরা আমাদের নারী ক্রিকেটের দিকে একটু ফিরে যাই, এবছর রয়েছে টি-20 বিশ্বকাপ, কিছুদিন আগে তারা কোয়ালিফাই করেছে। তো নারীদের জন্য তো আসলে ক্রিকেটটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছেলেদের তুলনায়। তো মেয়েদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মেয়েদেরও একটা বিপিএল হোক। এবছর বিসিবি সেই বিপিএলটা চালু করবে, যেটা আসলে জুলাই মাসে শিফট করা হয়েছে, আগামী মাসে হওয়ার কথা ছিল। তবে আগামী মাসে না হলেও আগামী মাসে কিন্তু বিসিবি উইমেন্স কাপ নামে একটা টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি, যেখানে আসলে ন্যাশনাল টিমের বাইরের নারী ক্রিকেটাররা খেলবে। এই যে দুটো টুর্নামেন্ট, নারী উইমেন্স কাপ এবং বিপিএল, এই দুটাকে আপনি কিভাবে দেখছেন? এমনি আমি মনে করি যে তাদের আরও সুযোগ সুবিধা বাড়ানো উচিত। ধরেন আরও যথেষ্ট উন্নতির জায়গা আছে এবং খেলাগুলোকে মোর কম্পিটিটিভ করার জন্য, খেলাকে প্রসার করার জন্য আমার মনে হয় যে আরও অনেক অনেক পদক্ষেপ হাতে নেওয়া দরকার। এবং আমার মনে হয় যে মেয়েরা অনেক প্রতিকূলতার ভিতরে আপনার ক্রিকেটটা খেলছে, তাদের খেলার পরিবেশটাকে ঠিক রাখা, তাদের সব ধরনের ফ্যাসিলিটিসটাকে প্রোভাইড করা, এবং আমার মনে হয় যে তারা পেলে পরে অবশ্যই আমাদের জাতির জন্য ভালো। এবং আপনি যদি দেখেন ফুটবল মাশাআল্লাহ ভালো এগিয়ে গেছে, ক্রিকেটটা এগিয়ে আসছে। শুধু এই দুইটাই তো স্পোর্টস না, আরও অনেক ধরনের আপনার স্পোর্টস আছে। প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে নারীদের আপনার আরও 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 ইনভেস্টমেন্ট, আরও আরও পরিকল্পনা, এবং আমার মনে হয় যে আরও বিশদভাবে এই বিষয়গুলোতে নিয়ে যারা কাজ করেন তারা যদি একটুখানি মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় যে নারী ক্রিকেটের, নারী স্পোর্টসের বলেন, ফুটবলের বলেন, প্রত্যেকটা জায়গায় আসলে উন্নতির সুযোগ রয়েছে। এবং আপনি যেটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করলেন যে হ্যাঁ, সামনে ধরেন কোয়ালিফাই হয়েছে ওয়ার্ল্ড কাপের, আপনি তো দেখেছেন যে আমরা বাংলাদেশ টিম কোয়ালিফাই করেছে। মেয়েদের আরও বেশি খেলা হওয়া দরকার এবং মোর প্লেয়ার দরকার, যেটা আমরা সবাই ফিল করছি যে এই এরিয়াতে আসলে প্লেয়ারের সংখ্যাটা কম। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে বোর্ড নিশ্চয়ই বিভিন্ন পদক্ষেপ নেবেন, যা দিয়ে আরও বেশি বেশি প্লেয়ার আসার সুযোগ করে দিবেন। আপনার একটা হাই পারফরমেন্স ইউনিট দরকার মেয়েদের, যেখানে মেয়েদেরকে নার্সারিং করা হবে ইন্টারন্যাশনালি বিল্ড করার জন্য। আবার আপনার খেলাগুলো হওয়া দরকার, প্রত্যেকটা সিজন যেন কম্পিটিটিভ ক্রিকেট ম্যাচগুলো হয়। তাহলে ওইখান থেকে অবশ্যই আপনার একটা ভিশনারির মাধ্যমে হয়তো সামনে কয়েক বছর পরে হয়তো বাংলাদেশ ওমেন্স ক্রিকেটটা হয়তো একটা অন্য উচ্চতায় পৌঁছাতে পারে। এবার যদি আপনার ক্রিকেটিং ক্যারিয়ারে একটু ফিরে যাই, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছেন, একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। ডেবিউ ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে 3 উইকেট পেয়েছিলেন। হয়তো ওয়ানডে ক্যারিয়ারটা খুব একটা লং হয়নি, মাত্র 10টা ম্যাচ খেলেছিলেন। তবে এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কতটা উপভোগ্য ছিল এবং সেই প্রথম ম্যাচের এক্সাইটমেন্টটা আসলে কেমন ছিল, যদি স্মৃতিচারণ করতেন? সত্যি কথা বলতে কি, যেদিন থেকে খেলা শুরু করেছিলাম একটাই স্বপ্ন ছিল, দেশকে রিপ্রেজেন্ট করব এবং দেশকে জিতাতে চাই। এটা একটা আলাদা ধরনের মোটো কাজ করেছিল। বাট আমরা যখন বেছে নিয়েছিলাম, আপনার পেস বোলিংটা আসলে অনেক টাফ ছিল। ইনজুরির কারণে ক্যারিয়ারটা অনেক আগেই সংক্ষিপ্ত হয়ে গেছে। বাট একটা আক্ষেপ তো আছে, অনেক বেশি ম্যাচ খেলার ইচ্ছা ছিল ইন্টারন্যাশনালি। তারপরে আপনার বাংলাদেশকে অনেক বেশি ম্যাচ জিতাতে চেয়েছিলাম। যে জিনিসটা ধরেন আমি পারিনি, সেটার অপূর্ণতার থেকে বলতে পারেন যে কোচ হয়ে আসতে চেয়েছি। যে প্রতিবন্ধকতা ছিল, কোন কোন জায়গায় আসলে প্লেয়ার স্ট্রাগল করে, কী ধরনের ট্রেনিং মেথডটা আসলে করা দরকার, আরও ভালো ক্রিকেটার হওয়ার জন্য কী কী করা দরকার, সেজন্য কিন্তু কোচিংয়ে এসেছি। বাট সেদিনের স্মৃতি যদি বলেন, তাহলে আমি বলবো যে আমি সারা রাত ভালো মতো ঘুমাতে পারি নাই ম্যাচের আগের দিন। আমি যখন থেকে শুনেছি আমি ম্যাচ খেলবো, আমি অতিরিক্ত উত্তেজনায় ছিলাম। আমাকে এনিহাও ভালো করতে হবে। আমার বাবা যখন বেঁচে ছিলেন, তিনি আমাকে দেখতে চাচ্ছিলেন যে আমি বাংলাদেশ টিমের হয়ে খেলবো। বাট আনফর্চুনেটলি তার কিছুদিন আগে বাবা মারা গেল। তো যখন খেলেছিলাম, ডাই হার্ড বলেন, মানে যে কোনো মূল্যে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। তো চিটাগংয়ের এম এ আজিজে খেলা হয়েছিল, হিউজ দর্শক। বলতে পারেন যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসলে সেই দিনটা আমার জন্য অনেক ভালো ছিল। আমি 10 ওভার বল করেছি, 3টা ম্যাডেন নিয়েছি, 3 উইকেট পেয়েছি। এবং পাকিস্তান টিমের দিকে যদি আপনি সেই সময় তাকান, তাহলে দেখবেন ওই সময় শোয়েব আখতার ছিল, ওয়াসিম আকরাম ছিল, ওয়াকার ইউনিস ছিল, ইনজামম ছিল, ইউসুফ ইউহানা ছিল, আফ্রিদি ছিল, লটস অফ সুপারস্টার। সে সময় আব্দুর রাজ্জাক ছিলেন। পাকিস্তান টিমটাকে মনে করেন মাঠে তাদেরকে ঘোরাফেরাটাই আমরা বাইরে থেকে দেখতাম। মানে আমাদের কাছে এরকম ছিল যখন 2000 সালে 2001-এ যখন আমার ডেবিউ হয়েছে। সো ইট ওয়াজ এ অ্যামেজিং ডে। যেটা আপনাকে বললাম যে সারা রাত ঘুমাতে পারি নাই, খেলা কখন ম্যাচ শুরু হবে সেটার অপেক্ষায় বসেছিলাম, যে ম্যাচ শুরু হলে যেন আমি বোলিং পাই। আমি ভিতরে ভিতরে এই ধরনের চিন্তাভাবনা ছিল যে আগে যেন আমি আমারটা শো করতে পারি। তো আনফর্চুনেটলি আমরা ম্যাচটা জিতে পারিনি। বাট ওই ম্যাচটা যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা
খুব ভালো বোলিং করেছিলাম। আমরা অলমোস্ট প্রায় 200-র ভিতরে পাকিস্তান টিমকে অল আউট করে ফেলেছিলাম। আমার বোলিং পার্টনাররা চমৎকার বল করেছিলেন, বাট আনফর্চুনেটলি আমরা ম্যাচটা জিততে পারিনি। পাকিস্তান টিমের সেই সময় আপনার বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত ছিল। শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, আব্দুর রাজ্জাক, শেদ আফ্রিদি, আপনার সব মিলে আমার মনে হয় যে ইট ওয়াজ এ ড্রিম কামস ট্রুর মধ্যে ছিল। এবং আমি সত্যি কথা বলতে কি সেই ম্যাচটা আমি দারুণভাবে এনজয় করেছি। এবং আমার ফ্যামিলি বলতে পারেন যে খুব প্রাউড ফিল করেছিল যে হ্যাঁ, আমি যে পরিশ্রমটা করেছি এবং ক্রিকেটের জন্য যে আমি যে স্যাক্রিফাইসটা করেছিলাম, সেদিন মনে ছিল যে হ্যাঁ, আমি আপনার একটা কিছু অ্যাচিভ করেছি। বাট আপনি যেটা বললাম যে দুঃখ একটা রয়ে গিয়েছিল যে তার পরবর্তী ধাপটাকে কিভাবে আপনার ইন্টারন্যাশনালি আপনার নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টাটা, ওটা হয়তো সুযোগটা কম পেয়েছি। বাট ডোমেস্টিক বলেন, সেটা বলেন, যতটুকু খেলেছি আমার কাছে একটাই মোটো ছিল যে যখন আমি খেলতাম আমি সবসময় জিততে চেয়েছি এবং আমি সেরা হইতে চেয়েছি। সেটা হয়তো সামটাইম পেরেছি, সামটাইম পেরেনি। বাট আমার মনে হয় যে আরেকটু কিছু ম্যাচ খেলতে পারলে হয়তো সেই হবে, মানে আমি বললাম যে যে একটু দুঃখবোধ তো ছিলই, আরও কিছু ম্যাচ খেলতে পারলে নিজের কাছে আরও বেশি ভালো লাগবে। তো কবে থেকে মনে হলো যে কোচিংয়ে নিজের ক্যারিয়ারটাকে রান করা উচিত? এটার একটা পার্সোনাল আপনার একটা রিজন ছিল। আমি আমি খুব মনে প্রাণে চাচ্ছিলাম যে ধরেন আমার ভাস্তা, আমার একটা ভাস্তা ছিল আর কি, সারতাজ আজিজ, ও প্লেয়ার হবে। ওকে আমরা খুব যত্ন করে আমি আপনার চাচ্ছিলাম যে ও ক্রিকেটার হোক। বাট ও যখন দেখলাম যে বিকেএসপিতে আপনার ভর্তি করা হলো, সামহাও কোনো কারণে ও নিজের সেরাটা আপনার ওই সময় বের করে আনতে পারছিল না। তো তখন নিজের কাছে প্রশ্ন জাগছিল যে আসলে কেন পারছে না। এবং তখন থেকে সত্যি কথা বলতে কি পড়াশোনাটা স্টার্ট। এবং তখন থেকে আসলে বিভিন্ন বই বলেন, কোচিংয়ের যে বিষয়গুলো আছে, প্লেয়ারটা যদি পিছিয়ে পড়ে তাহলে সেই প্লেয়ারটাকে কীভাবে বের করে নিয়ে আসতে হয়, কোন প্রক্রিয়াতে আগাতে হয়, এইসব নিয়ে আসলে সেই সময় আপনার থেকে পড়াশোনা শুরু। এবং বলতে পারেন যে আস্তে আস্তে বেটার ওয়েটা জানা, এবং সেই অনুপাতে আমি বললাম লেভেল 1 করা, লেভেল 2 করা, এবং আইসিসি থেকে আমি লেভেল 3 করে আসছি। সো আমি এখন পুরো প্রক্রিয়াটা জানি এবং আমি চাই যে ভালো করছে তাকে কিভাবে কোচিং করাতে হবে, যে পিছিয়ে পড়েছে তাকে কিভাবে সাহায্য করতে হবে, যার স্কিলের ঘাটতি আছে তাকে কিভাবে স্কিল দিয়ে পূরণ করতে হবে, আবার যারা বিগিনার আছে, যারা কোচিংয়ে আসতে চায় এবং তাদের ধাপটা কিভাবে রেডি করতে হবে, এইসব প্রক্রিয়াগুলোকে নিখুঁতভাবে জানার চেষ্টা করেছি। তো আপনি বলতে পারেন যে একটা ছোটোখাটো চ্যালেঞ্জ নিয়েই আসলে কোচিংয়ে এসেছি। এবং আমি তার কাজে যখন কোচিং করব, আমি প্লেয়ারের ব্যর্থতা এবং সফলতা দুইটারই ভাগ নিতে চাই। সো আমি আমি আমার মোটোটা আসলে ওইভাবে ঠিক করেছি। এবং অ্যাট দিস মোমেন্ট আপনি বলতে পারেন যে আমি কনফিডেন্ট যে আমি কোচ হিসাবে ইনশাআল্লাহ ভালো করতে পারবো। আচ্ছা ভাইয়া, কোচ হিসেবে আপনার ভিশনটা আসলে কি? কখনো বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ হিসেবে নিজেকে দেখতে চান কিনা? ইনশাআল্লাহ নিজেকে দেখতে চাই। এবং যে প্রক্রিয়াতে আপনার আগাচ্ছি, আমার মনে হয় যে ইনশাআল্লাহ একদিন আমার নিজেকে আমি বাংলাদেশ টিমের কোচ হিসাবে নিজেকে অবশ্যই দেখব। এই কনফিডেন্সটা নিয়েই এগোতে চাই। আল্লাহ যদি সহায় করেন, এবং যে প্রক্রিয়াতে আপনার বাকি প্লেয়ারগুলো তৈরি হচ্ছে, আই হোপ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিন আমাকে মূল্যায়ন করবে এবং আমি বাংলাদেশ ক্রিকেটটাকে সার্ভ করতে চাই। আমরা একদম শেষের দিকেই চলে এসেছি। তো যেহেতু ঈদ এবং বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে কি মেসেজ দিবেন? আহ সবাইকে বলবো যে অবশ্যই তার একটা প্যাশন থাকা উচিত, সে ক্রিকেটার হবে। বাট ক্রিকেটার হওয়ার পাশাপাশি একটা ভালো মানুষ হতে হবে। এবং নিজে ভালো থাকারটাই আসলে ভালো না, অপরকে ভালো রাখার নামই একটা জীবন। এবং এই জীবনে উত্থান পতন সবগুলোই থাকবে। এবং সেটাকে সামনে রেখে চ্যালেঞ্জিং ওয়েতে, পজিটিভ ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং কঠোর পরিশ্রম করে পাশাপাশি স্মার্টলি কাজ করার মধ্যে দিয়ে আপনি আসলে সফলতাটা পাবেন। তো চাই সবাই পরিশ্রম করুক, সঠিক ওয়েতে করুক, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং অন্যের ভালো চিন্তা করুক, যাতে বাংলাদেশটা আপনার ভালো থাকে। এবং সবাইকে ঈদ মোবারক, এবং সবাই ঈদে ভালো থাকুক। যার যে দুঃখ কষ্ট আছে সেগুলোকে পাশ কাটিয়ে যার যে অবস্থানে যে বাস করছে সেখানে সবাই ভালো থাকুক, এটাই চাওয়া। দীর্ঘদিন ধরে আমরা অনফিল্ডের পদে আপনাকে চাচ্ছিলাম, তো অবশেষে আপনার দেখা পেলাম। তো অনফিল্ড নিয়ে আসলে কি বলবেন? এবং অনেক দর্শক কিন্তু আপনাকে দেখবে। তো দর্শকদের জন্য আসলে বার্তাটা কি থাকবে? আমি বলবো যে সামি যে ইনিশিয়েটিভটা নিয়েছে এবং যারা ম্যানেজমেন্ট সাইডে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলে স্বামী একটা ডিফারেন্ট একটা ফ্লেভার নিয়ে আসছে, আমি বলবো যে অনফিল্ডের পর্দায়।
আমি ব্যক্তিগতভাবে সামিকে দারুণ পছন্দ করি। ওর কথাবার্তা, ওর ক্রিকেটীয় জানার যে আগ্রহ, ওটাকে আমি যথেষ্ট সম্মান করি এবং অনফিল্ড তার নিজস্বতায় এগিয়ে যাচ্ছে এবং অনফিল্ডের যারা দর্শক আছে তারা অনেক, আমার কাছে মনে হয় অনেক পজিটিভ এবং তারা ক্রিকেটটা জানার চেষ্টা করছে এবং সামিকে যেভাবে দেখি ক্রিকেটের একদম ডিপে চলে যায়, বাট আমি মনে করি যে অনফিল্ডের একটা নিজস্ব দর্শক আছে এবং তারা অনফিল্ডকে অনেক ভালোবাসে, পার্সোনালি সামিকে অনেক ভালোবাসে এবং আমি চাই যে অনফিল্ডে এগিয়ে যাক এবং সামি তার কাজের মাধ্যমে একটা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাক এবং অনফিল্ডের জন্য অন্তরের অন্তর থেকে অনেক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ঈদ আড্ডা। আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার এবং বর্তমানে যিনি কিনা ডোমেস্টিক পর্যায়ে কোচিং করে বেড়াচ্ছেন এবং তিনি স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে নিজেকে দেখবেন। তারেক আজিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। আশা করি সকলের ঈদটা অনেক বেশি ভালো কাটবে। অনফিল্ডের পক্ষ থেকে সকল ভক্ত, অনুরাগী ও দর্শকদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।